সরাসরি সূত্র দিয়ে গাণিতিক প্রবলেম সলভ করালে তো পারতাম, কিন্তু একটু ভিতরের জিনিসগুলো জেনে নাও। আজকে আমরা গাণিতিক অংশেও প্রবেশ করে যাব, কেমন? ঠিক আছে। লেখা হয়েছে টপিক পৃষ্ঠটান বা সারফেস টেনশন। সারফেস টেনশন স্পেশালি তরলের বৈশিষ্ট্য। কঠিন পদার্থের পৃষ্ঠটান থাকবে না, আবার বায়বীয় পদার্থেরও পৃষ্ঠটান থাকবে না। কার বৈশিষ্ট্য তাহলে এটা? তরলের। এখন এই তরলের মধ্যে আবার এক এক তরলের পৃষ্ঠটানের মান এক এক রকম হবে। তরলের বিশেষ বৈশিষ্ট্য পৃষ্ঠটান। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই অধ্যায়তে দেখবা যে পানির ব্যাপারে আলোচনা আসবে আর পারদের ব্যাপারে আলোচনা আসবে। ওকে, এই দুটো বস্তুর পৃষ্ঠটান নিয়ে একটু গল্প গুজব আছে আমাদের এই ফিজিক্সে। এই পৃষ্ঠটান যদি শিখতে চাও তাহলে তার আগেই আন্তঃআণবিক বলের ব্যাপারে একটু ধারণা থাকা লাগবে। আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক বল, ইন্টারমলিকুলার ফোর্স ধারণা আছে? আছে? কি বিষয় বলো তো? পদার্থের অণুসমূহের মধ্যে পারস্পরিক যে বিকর্ষণ করে, কি করে? শুধু আকর্ষণ করে শুধু। তাহলে পদার্থের অণুসমূহের মধ্যে পারস্পরিক বল, আকর্ষণও লিখলাম না, বিকর্ষণও লিখলাম না। এই শোনো, এই বলের নেচারটা কি? পৃথিবীর তো সকল বলকে চারটা মৌলিক বলের মধ্যে নিয়ে আসতে হবে। চারটা মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল, তারপরে তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল। বলো এই বলটা তাহলে কি টাইপের হতে পারে? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, তাড়িৎচুম্বক বল মনে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ নাহিজকে। তাহলে বেসিক্যালি এই বলটা হচ্ছে তাড়িৎচুম্বক বল। হ্যাঁ, তাহলে কণাগুলো যে এই যে একটা পরমাণু, ওর ভিতরে ইলেকট্রন প্রোটন আছে তো, তাহলে ইলেকট্রন প্রোটন এদের মধ্যে পারস্পরিক যে আকর্ষণ, আবার এগুলো তো ঘুরছে নাকি বলো? তাহলে ওদের স্পিনিং আছে। তো এই ইলেকট্রিক ফিল্ড যখন চেঞ্জ হয় তখন তার পাশে কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড। বুঝছো? তাহলে পরে এই বলটা কি হবে? তাড়িৎচুম্বক বল। এই তাড়িৎচুম্বক বলের ভিত্তিতে আমরা আবার আন্তঃআণবিক বলকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এটা টু কাইন্ডস, নাম দিয়ে দাও দুটো বল। এক নাম্বার হলো সংশক্তি বল। আন্তঃআণবিক বলের এক নাম্বারটা বললাম সংশক্তি বল, ইংরেজিতে বলবো কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স কি সেটা একটু পরেই জানবো। আর দুই নম্বরে আমরা লিখব আসঞ্জন বল। এটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ এবং অ্যাডহেসিভ। একটু সংশক্তি বল কি লিখে নাও। একই পদার্থের বা একই জাতীয় পদার্থের লিখো, একই জাতীয় পদার্থের মধ্যে বল। ছোট্ট করে লিখলাম, জিনিসটা বুঝিয়ে দিলেই তুমি বুঝবা। আচ্ছা, ধরো একটা জায়গাতে পানি রয়েছে,
এটুকু পানি, এই পানির মধ্যে যদি তুমি আবারও একটু অল্প পানি দিলা, এরা মিশে যায় কি না? মিশে যায়। তাহলে এই একই জাতীয় পদার্থগুলো পরস্পরের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়। মিশে যায় অর্থাৎ একজন আরেকজনকে আকর্ষণ করে, একটা অণু আরেকটা অণুকে নিজের কাছে টেনে নেয়। এই একই জাতীয় পদার্থের মধ্যে যে আকর্ষণ তাকে বলবো কোহেসিভ ফোর্স, সংশক্তি বল। কো শব্দের মানে মনে রাখবা, কো মানে এদের মধ্যে সম্প্রীতি আছে, হ্যাঁ, কোঅপারেটিভ মানে পরস্পরকে সহযোগিতা করে, বুঝলে তো? তাহলে কো যেখানে থাকবে বুঝে নিবা যে এদের মধ্যে একতা রয়েছে। ওকে, তাহলে একই জাতীয় যদি হয় তাহলে তাকে বলবো কোহেসিভ ফোর্স। এই পানির সঙ্গে পানির। আর অ্যাডহেসিভ বলবো ভিন্ন জাতীয় দুটি পদার্থের মধ্যে বল। এখন বলো, তুমি যদি এরকম যে পানির মধ্যে যদি আমি এই বস্তুটি ডুবাই তাহলে এটা ভিজবে কিনা, এবং দেখবা এর গায়েও কিছু পানি লেগে আছে, তাহলে বলো এই শক্ত বস্তু বা তুমি যদি বলো সলিড বডি, একে আমি যখন পানিতে প্রবেশ করালাম, পানি ছিল তরল আর এটা ছিল কঠিন, এই কঠিনের গায়ে পানি কিছু লেগে চলে আসলো, তাহলে বলো এদের মধ্যে তো একটা বন্ধন তৈরি হয়েছে। এটা কি টাইপের? এটা হলো আসঞ্জন বল, অ্যাডহেসিভ ফোর্স। এজন্য এক ধরনের হচ্ছে আমরা স্ট্যাম্প ব্যবহার করি, নাম বলি অ্যাডহেসিভ স্ট্যাম্প। ওই যে কাগজের উপরে যে স্ট্যাম্পগুলো লাগায় না, যেটা একটু থুতু দিয়ে লাগাই দেয়, পানি দিয়ে লাগাই দেয়, তার নাম কি? অ্যাডহেসিভ। ভিন্ন জাতের একটা বস্তু লেগে যায় একটা আরেকটার সঙ্গে, বুঝেছো কি না? তাহলে বলো একই জাতীয় পদার্থের মধ্যে যে আকর্ষণ তাকে কি বলবো? কোহেসিভ। ভিন্ন জাতীয় হলে, যেমন আগে যে হোয়াইট বোর্ড এবং মার্কার লিখতাম, তো হোয়াইট বোর্ডের উপর যখন মার্কারের কালি এভাবে লেগে যায়, তাহলে বলো হোয়াইট বোর্ড আলাদা একটা পদার্থ আর মার্কারের কালি আলাদা একটা পদার্থ, তারা যে পরস্পরের সঙ্গে লেগে থেকে গেল, তাহলে এটা কি ফোর্স? অ্যাডহেসিভ। মনে থাকবে নাকি কোহেসিভ? অ্যাডহেসিভ। হ্যাঁ, আর ওই কালির সঙ্গে কালি লেগে আছে, এটা হলো কোহেসিভ। ভেরি গুড। এখন এই অ্যাডহেসিভ এবং কোহেসিভের বিষয়টা আমরা পৃষ্ঠটান স্টাডি করার সময়ে কিছুটা লাগবে, তো তার আগে একটু খেয়াল করো যে আমরা তাহলে প্রথমে পৃষ্ঠটানের দিকে প্রবেশ করি। এর সংজ্ঞা কীরকম, এটা কিভাবে সৃষ্টি হয়। এইখানে একটা চিত্র দেখছো, হ্যাঁ, এই পৃষ্ঠটানটা স্টাডি করার আগে এই চিত্রের ব্যাপারে একটু আমরা দেখি। লিখো পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। মলিকুলার থিওরি আমরা পড়ব। চিত্রটির দিকে দেখো, এটা ধরো তরল, তরল বলতে পানি ধরলাম, পানির কালার কি নীল? কিন্তু সমুদ্রের পানি যা নীল দেখায়, হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছ কিছু মাধ্যমে এরকম যখন পানি থাকবে তখন ওই আলোর প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি কারণে অনেক সময় তার কালারে একটু চেঞ্জ দেখা যায়। আমরা ধরে নিলাম যে এটা পানি। হ্যাঁ, এই পানির তুমি যদি বলো যে এইখানে যদি একটি অণু কল্পনা করো, তাহলে এই পানির অণুর চতুর্দিকে আরও অণু রয়েছে কিনা বলো? এই অণুগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ, এই আকর্ষণকে কি বলবো? আকর্ষণ বললে ভুল হবে, পারস্পরিক যে বল তার নাম কোহেসিভ। এই কোহেসিভের ব্যাপারটা দেখো, এইদিকের অণু যে বলে টান দিচ্ছে, এদিকেরটা সে বলে টান দিচ্ছে, এদিকেরটা সে বলে টান দিচ্ছে, এদিকেরটা সে বলে টান দিচ্ছে, আলটিমেটলি এর উপরে টোটাল বলের মান কত হবে? শিওর? কেউ মানতে পারছো না। চতুর্দিকে যদি বল প্রয়োগ হয় তাহলে পরে এর উপর টোটাল বলের যোগফল হবে 0, অর্থাৎ মোট ফোর্স কত? 0। আচ্ছা, এই অণুর দেখো চারপাশে এর ব্যাসার্ধ থেকে আরেকটা অণুর যে ব্যাসার্ধ,
এরকম হবে। যদি এত বড় বড় ধরি তাহলে এই যে ব্যাসার্ধ নাকি বলো, তাহলে এই অণু, এখানে আরেকটা অণু, এখানে আরেকটা অণুর এর কেন্দ্র থেকে এর কেন্দ্র পর্যন্ত তুমি যদি বলো এখানে আরেকটা অণুর কেন্দ্র দিলাম, এখানে আরেকটা অণুর কেন্দ্র দিলাম, এখানে আরেকটা অণুর কেন্দ্র দিলাম, তাহলে এই এরিয়ার মধ্যে যারা আছে তারা একে কিন্তু টান দিবে। কিছু বুঝেছো? ভালো করে খেয়াল করো, এই অণুটির চারপাশে 4টা অণু দিয়েছি, অবশ্যই এদের সেন্টারগুলো সবার সমান দূরত্বে থাকবে, থাকবে না? এইরকম যে একটা এরিয়া পেলে এই এরিয়ার মধ্যে যারা থাকবে শুধু তারাই একে টান দিতে পারবে, বাইরের এখানকার একটা অণু কখনোই একে টান দিবে না। কারণ ও আবার 4 জনের মধ্যে রয়েছে, ওরা ব্যালেন্স করে 0 করে ফেলেছে। কি ভাবতে শুরু করেছে শশী? হ্যাঁ, এদিকে তাকাও, হ্যাঁ, অন্য কিছু ভাবিও না, না হলে পরে এই পড়াশোনায় শেষ হয়ে যাবে। আমি তোমাদের যেটা বোঝাতে চেয়েছি, খুব ভালো একটা বিষয়, এই অণুর চারপাশে যে অণুগুলো রয়েছে তারাই শুধুমাত্র একে আকর্ষণ বা টান দিবে, দূরের কোনো অণু একে টান দিতে পারবে না। এইভাবে করতে করতে তুমি চিন্তা করো যে ভিতরে সব অণুগুলোর মধ্যে নেট ফোর্স যদি যোগ করো তাহলে পরে কত পাবা? 0। বাট সারফেসে যে অণুটি রয়েছে এই যে এদিকে, বলো তো এই গোলকের কেন্দ্র হতে বা এই অণুটির কেন্দ্র হতে এদিকে 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 অণু থাকার সুযোগ আছে, উপরের দিকে কি আর কোনো অণু আছে? তাহলে উপরের দিকে কেউ আর তাকে টান দিবে? তাহলে এর যে গোলক পাল্লা, এটাকে কিন্তু আমরা গোলক পাল্লা বলতে পারি। কি বলতে পারি? চতুর্দিকে যে এরিয়া ব্যাপী সে আকর্ষণ করতে পারে, টান দিতে পারে আরেকটা অণুকে, তাকে কি বলবো? গোলক পাল্লা। শব্দটি আসলে হায়ার লেভেলে ইউজ করা হয়, ইন্টারমিডিয়েটে নাই, বাদ দাও। বলো উপরের দিকে কেউ নাই, তাহলে এই সারফেসের একটি অণু কোন দিকে টান খাবে? আলটিমেটলি ডানে আর বামে ফোর্সটা যোগ করে 0 হলো, কিন্তু নিচের দিকে একটা এক্সট্রা ফোর্স থেকে গেল। বুঝতে পেরেছ? তাহলে এই সারফেসের উপরে তুমি যদি এই কণাগুলোকে বিবেচনা করো, এই কণাগুলোর আলটিমেটলি নিচের দিকে একটা এক্সট্রা ফোর্স কাজ করার কথা, নাকি বলো? এই এক্সট্রা ফোর্সের কারণে সর্ববহিস্থ যে এই লেয়ারটি, একদম টপ মোস্ট এই লেয়ারটি, এখানকার পানির অণুগুলো একদম নিচের দিকে একটা ফোর্সের টানটান অবস্থায় থাকবে, বুঝলে? ওই টানটান অবস্থা যেটা সৃষ্টি হয় তার নামই হইল পৃষ্ঠটান। তোমাদের আজকে কারো কারো ঘুম পাচ্ছে, অনেক তোমার ঘুম পাচ্ছে, ওইদিকে তো একজন ঘুমিয়ে উঠল, তোমরা ক্লান্ত হয়ে পড়ছো, তাই না? তোমাদের আর এখন গ্রীষ্মকাল কেবল আসা শুরু হচ্ছে, একটু সাবধান থেকো, রাতের বেলা ঘুমাবা, আবার দুপুর পরে আধা ঘন্টা বিশ্রাম নিবা, বুঝছো? চোখ বন্ধ রাখবা অ্যালার্ম দিয়ে এমনি করে। আর যাদের একটু ধরে নাও যে মনে হবে যে এই সুযোগে চোখে 2-4টা করে শশা দিব, দিয়ে রাখবা, ঘুমাবা। হ্যাঁ, চোখে শশা দিলে কি কি হয় গো? হ্যাঁ, কি দাগ থাকলে কমে? ও আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, জানি না, কিন্তু এটা বিভিন্ন সময়ে এই আর কি বিভিন্ন সময়ে ইয়াতে দেখি, অনলাইনে এরকম বিষয়গুলো দেখি, চোখে সমস্যা, তারপর অনেক কিছু ভাল লাগে দেখতে। আচ্ছা, এইটা কি মোটামুটি ধারণা হয়েছে কিনা বলো? সব উপরের সারফেসের অণুগুলো নিচের দিকে একটা এক্সট্রা বল ফিল করবে, এক্সট্রা বলের কারণে তার ভিতরে একটা টান টান ভাব আসবে। এই টান টান ভাবটা অনেকটা কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি মেমব্রেনের ব্যাপারে পড়েছো বায়োলজিতে। এই বায়োলজিতে যদি পড়ে থাকো মেমব্রেন, তাহলে সেটা একটা টান টান অবস্থা তৈরি করে, তো তাহলে অনেকটা ইলাস্টিক একটা অবস্থা তৈরি করবে, স্থিতিস্থাপক। ওই টান টান যে ভাবটা তার নামই হইল পৃষ্ঠটান। ওকে, এখন এটা গাণিতিকভাবে পরিমাপের জন্য ফিজিক্স তোমার একটু গাণিতিক একটা ধরে নাও মান তৈরি করার সুযোগ দিবে। পৃষ্ঠটানটা বুঝেছো? এবং এই পৃষ্ঠটানের কারণে যেটা হয় ভাই, যে তুমি ছোট্ট একটা জায়গাতে পানি দিলাম, পানিটা দেখবা যে পানির অণু গোল গোল হয়েছে। যদি কচু পাতার উপর দাও, কোনো দিন দেখছো কি? তো কচু পাতার উপর, পদ্ম পাতার উপর পানি এরকম গোলাকার হয়ে যায়।
তো পানির অণুগুলো গোলাকার কিভাবে হলো? সব বাইরের যে অণুগুলো রয়েছে সব বাইরের দিকে, এই যে এগুলো এরাকে কে টান দিচ্ছে? ভিতরের দিকের অণুগুলো টান দিচ্ছে, টান দিয়ে আলটিমেটলি সেটা কি হয়ে যায়? গোলাকৃতি হয়ে যায়। বুঝেছো? এখন পরিমাণ যখন বেশি হবে তখন এটা ধীরে ধীরে গোলাকৃতিটা একটু কমে ফ্ল্যাট হতে শুরু করে। এবং তোমরা যদি বলা হয় যে এরকম একটা গ্লাসে তুমি পানি দাও, তাহলে পানি দিবা, দেখবা যে পানি ভরপুর হয়ে যাওয়ার পরে এরকমভাবে দুই দিকে পানি মনে হচ্ছে ঢলে ঢলে পড়বে, তাও পানি দেখছো থেকে যাচ্ছে। বলো গ্লাসের আয়তনের চেয়ে একটু বেশি পানি হয় কি না? তারপরে যদি আরেকটু দাও তাহলে সেটা আবার ধীরে ধীরে পড়তে শুরু করে। কেন পড়তে শুরু করে? পৃষ্ঠটানের পরিমাণ যদি এদিকে আর এদিকে ওজনের মানটা বেড়ে যায় তখন পড়ে যায়। বাট পৃষ্ঠটানের কারণে একটা দেখবা যে অনেকখানি পানি উপচে পড়বে মনে হচ্ছে কিন্তু পড়ে না। তাহলে এই ঘটনাগুলো কিসের? পৃষ্ঠটানের। সেইটা এবার আমরা পরিমাণগতভাবে নির্ণয় করব। ওকে, পৃষ্ঠটানটা তাহলে কোন লেয়ারে তৈরি হয়? কোথায়? একদমই সারফেসে, পৃষ্ঠের উপরে। দেখো এখানে লিকুইড, ধরে নাও পানি বা অন্য কোনো তরল পদার্থ, গ্লিসারিন হতে পারে, পারদ হতে পারে। এই তরল পদার্থেরই এটা হচ্ছে টপমোস্ট লেয়ার। এই লেয়ারের উপরে এ বরাবর একটি দৈর্ঘ্য দিয়েছে। এই দৈর্ঘ্যের দুই পাশে অণুগুলো টান খেয়ে আছে, একদম টান টান অবস্থায় আছে। তোমাদের এই পৃষ্ঠটানের ব্যাপারটি তাহলে বলি। যদিও ফোর্সটি আলটিমেটলি নিচের দিকে কাজ করে, তো নিচের দিকে কাজ করলে তো ওই লেয়ারটা এরকম টান টান হয়ে থাকবে নাকি বলো? এই তুমি যদি এরকম হয় যে এখানে একটা দড়ি ঝুলাইছো, এটা খুঁটি, ঠিক আছে, ভালো করে খেয়াল করবা, এটা খুঁটি, এটাও একটা খুঁটি। ক্ষয়ে কি চন্দ্রবিন্দু হবে? দাও, দুটো চন্দ্রবিন্দু দাও। এই শোনো, তোমাদের একটা বিষয় বলি। তোমাদের হচ্ছে মাঝে মধ্যে দেখবা যে এরকম করে একটা এসে মাইক নিয়ে আবল তাবল এসে বিভিন্ন কোশ্চিন করে, দেন পুরস্কার দেয়। বলবে যে বাংলা ব্যঞ্জন বর্ণের কোন বর্ণে একই সঙ্গে একটি ছেলের এবং মেয়ের নাম রয়েছে? চন্দ্রবিন্দু বলে দিবা। বিন্দু হলো মেয়ের নাম আর চন্দ্র হলো ছেলের নাম। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দিবা না? দেখছ? আচ্ছা, এই খুঁটিতে ধরে নাও একটি দড়ি বাঁধা রয়েছে। দড়িটা বাঁধা আছে এরকম একটু হয়তো ঢিলা টাইপের মনে হচ্ছে। এই সময়ে যদি কোনো একজন ছোট বাচ্চা আবার এই দড়ি ধরে ঝুলে যায়, তাহলে দড়ি যদি এরকম কাতো হয়, একটা ছোট বাবু এভাবে ঝুলে গেছে, বুঝছো, নিচের দিকে একটা ফোর্স দিছে, বাবুরে তো দেখতে পাচ্ছ না, তাহলে এ যদি ঝুলে যায়, বলো এ সুতার একটু টান টান হবে কিনা? তো এই সুতার টান, ও তো ঝুলেছে নিচে কিন্তু সুতা তো টান খাবে এদিকে, বুঝেছো? তাহলে পানির লেয়ারের ক্ষেত্রে নিচের দিকের পানিগুলো কিন্তু একে আকর্ষণ করছে নিচের দিকে আকর্ষণ করলেও এই সারফেসের উপরটা কিন্তু এরকম টান টান হবে সাইডে, বুঝেছো? তো এই যে স্পর্শ বরাবর বা এই পৃষ্ঠে সমান্তরাল বরাবর এই যে এইরকমভাবে যে টান টান অবস্থা তৈরি হয়েছে সেটার নামই হলো পৃষ্ঠটান। তো সেই পৃষ্ঠটানটা পরিমাণগতভাবে কিভাবে নির্ণয় করব? পরিমাণগতভাবে নির্ণয় করব এরকম যে সারফেসের উপর একটি যদি একক দৈর্ঘ্য বিবেচনা করি, সেই একক দৈর্ঘ্যের দুই পাশের অণুগুলো দুই দিকে যেভাবে টান দিচ্ছে, এই টানের পরিমাণটাই হইল পৃষ্ঠ টান। তাহলে সারফেসের উপরে যে দৈর্ঘ্যটি দিব, তাহলে এটা যদি তরলের সারফেস হয়, এখানে যদি একটি দৈর্ঘ্য বিবেচনা করি, তাহলে এ পাশে যে বল তার নামই হইল পৃষ্ঠটান। মনে থাকবে? তাহলে প্রথমেই আমরা লিখি পৃষ্ঠটান। পানি নিয়ে এসে দেখাইলে ভালো হতো। পৃষ্ঠটান টি সমান সমান এফ ভাগ এল। লিখো টি সমান এফ ভাগ এল। লিখেছ? এখানে খেয়াল করো, এল সমান যদি 1 সেন্টিমিটার হয়, একক দৈর্ঘ্য বলতে শুধুই সেন্টিমিটারে না হয়ে মিটারেও হতে পারে।
1 সেন্টিমিটার বা 1 মিটার, যে এককে নাও তার মানটা কত রাখতে চাই আমরা? 1 রাখতে চাই। হ্যাঁ, তাহলে টি সমান কত হবে? এফ। খুব সুন্দরভাবে একটু দেখো যে একক দৈর্ঘ্যের উপরে যে পরিমাণ বল কাজ করে তাকে বলবো পৃষ্ঠটান। এখন আমি ফুললি সংজ্ঞাটা লেখার আগে তোমাকে বলি, এই বলটা কিন্তু কাজ করবে পানের যে পৃষ্ঠ বা তল তার সঙ্গে স্পর্শক বরাবর, তার সঙ্গে। এটাই তাহলে পানির যদি লেয়ার হয় ভাই, তাহলে আমি এই বরাবর একটা দৈর্ঘ্য কল্পনা করলাম, এই দৈর্ঘ্যের এ পাশে আর এ পাশে, এ পাশে আর এ পাশে অণুগুলো যে টান দিচ্ছে তাকে বলবো আমি পৃষ্ঠটান। বুঝেছ? তাহলে আমরা লিখি যে পানির পৃষ্ঠে একক দৈর্ঘ্য কল্পনা করলে দৈর্ঘ্য কল্পনা করলে তার দুই পাশে পৃষ্ঠের স্পর্শক বরাবর, স্পর্শকের ইংরেজি ফিজিক্সে কি জানো? এই যে এর আগের অধ্যায়তে স্পর্শকীয় না, এই অধ্যায়তে স্পর্শকীয় বল বলেছিলাম, ইংরেজিতে কি বলেছিলাম? ট্যানজেনশিয়াল ফোর্স। আর এই স্পর্শক মানে ট্যানজেন্ট আঁকতে হবে, ঠিক আছে? এই যে এরকম যদি স্লোপ আঁকি তাহলে এই বরাবর একটা ট্যানজেন্ট আঁকতে পারি, এটাই হলো ঢাল। তাহলে স্পর্শক মানে কি বলবো? ট্যানজেন্ট। আচ্ছা, পানির পৃষ্ঠে একক দৈর্ঘ্য কল্পনা করলে তার দুই পাশে পৃষ্ঠের স্পর্শক বরাবর যে পরিমাণ বল কাজ করে, এটা পানির লিখেছে, পানির লেখাটা অন্যায় হয়েছে না? কি লিখবা তোমরা? আচ্ছা, তাহলে এটা লিখবা তরল। হ্যাঁ, তরলের পৃষ্ঠে যে পরিমাণ বল কাজ করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। আন্ডারস্ট্যান্ড? ভালো করে এবার খেয়াল করে দেখো যে এইখানে বলটি অ্যাকচুয়ালি যে আমরা দৈর্ঘ্যটা কল্পনা করেছি তার সঙ্গে ওই কল্পিত দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু লম্ব বরাবর, এটা যদি আমি দৈর্ঘ্যটা কল্পনা করি পানির পৃষ্ঠে, তাহলে এদিকে আর এদিকে মিলিয়ে তো বল, তাহলে বলো এই কল্পিত দৈর্ঘ্যের সঙ্গে এটা কি লম্ব? তাহলে বলো পৃষ্ঠ টানের ডিরেকশন কল্পিত দৈর্ঘ্যের সঙ্গে লম্ব, আর পৃষ্ঠের সঙ্গে স্পর্শক বরাবর। মনে থাকবে না? আর এই এমসিকিউতে ভিতর থেকে কোশ্চিন বানায় স্যাররা কখনো, তো এগুলো এখনও নাই, বাট ভবিষ্যতে যদি দেয়। এখন তোমার এটা কেন বলছি, এই অধ্যায়ের মধ্যে এর আগে শুধু ছিল ওই যে স্থিতিস্থাপকতা, বিগত 4 বছরে স্থিতিস্থাপকতা ছিল, 4 বছর পরে তোমরা ব্যাচ যারা এই পৃষ্ঠটান এবং সান্দ্রতা পাচ্ছ, বুঝলে তো? বিগত 4 বছর এই অংশ ছিল না। তো এখন তো স্যাররা আবার কিভাবে কোশ্চিন বানাবে, নতুন একটা মনে হয় যুগ তৈরি হবে কোশ্চিন বানানোর। স্যার লিখো, পৃষ্ঠটান কল্পিত তলের সাথে লম্ব বরাবর। কিন্তু তরল তলের সাথে, নাকি তরল পৃষ্ঠ লিখব?
তরল পৃষ্ঠের সাথে স্পর্শক বরাবর। স্পর্শক কখনো লম্ব হয় না, স্পর্শক একদম ছুঁয়ে যায়, তাহলে স্পর্শক হবে সমান্তরাল, মনে থাকবে। তাহলে এটা কীরকম হবে? লম্ব না, এটা হবে সমান্তরাল, মনে থাকবে ভাই। এখন কেউ কেউ আপত্তি তুলতে পারে যে স্পর্শক কেন আপনি সমান্তরাল লিখলেন? আসলে যে তলকে স্পর্শ করে যাবে ওই তলের সঙ্গে ওইটা কি হবে? সমান্তরালই হবে। হ্যাঁ, তারপরে লিখো, আমরা যদি এর নেচারের ব্যাপারে স্টাডি করি তাহলে এটি স্কেলার রাশি, এটি স্কেলার রাশি। যদিও কিছু বইতে, অ্যাডমিশনের বইতে লেখা আছে এটি ভেক্টর। হ্যাঁ, আমি এক সময়ে হচ্ছে রাজশাহীর কোনো এক ভাইয়া এটা ভেক্টর বলে পড়িয়েছিল, আমি তখন স্কেলার বলে বলাতে পরবর্তীতে সে বলছিল এটা সরি, তার জানার ঘাটতি ছিল। এটা কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি কারণটা কি? এটার অ্যাকচুয়াল ডিরেকশন সবসময় পানির পৃষ্ঠের সঙ্গে স্পর্শক। যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় পৃষ্ঠ, তাও কি থাকবে? স্পর্শক। এখন পানির তল যদি ভালো করে বুঝো, পানিটা আমার এরকম জায়গাতে তুমি পাত্র রেখেছিলা, এটা পানির তল ছিল, তখন যে পৃষ্ঠটান যদি কাত করে পাত্র রাখো তাহলে পৃষ্ঠটানের মান কি থাকবে? একই থাকবে। তো ডিরেকশন চেঞ্জ করলে যেহেতু তার মান চেঞ্জ হয় না, সো এটা কি হবে? না, বোঝাতে পারিনি যে পানির পাত্রকে আমি এভাবে ধরেছিলাম, ওর যে পৃষ্ঠটানের মান, পানির পাত্রকে কাত করে দিলাম, তাও পৃষ্ঠটানের মান কি থাকবে? একই। যেহেতু ডিরেকশন চেঞ্জ করলে পৃষ্ঠটান চেঞ্জ হয় না, সো এটা স্কেলার। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। বাট মনে রাখবা, পৃষ্ঠটানজনিত বল যদি কোথাও লেখা থাকে, পৃষ্ঠটানজনিত বল, যখনই বল শব্দ ব্যবহার হবে তখনই সে কি? ভেক্টর। এর এসআই একক, এর এসআই একক। এই যে পৃষ্ঠটান টি সমান সমান শিখলে কত? এফ ভাগ এল। বলের একক কিরে ভাই? নিউটন। আর এ দৈর্ঘ্যের একক মিটার। একক কি হইল? নিউটন পার মিটার। সো এর এসআই একক সুন্দর করে লিখে নিবা, নিউটন পার মিটার। হ্যাঁ, অনেক তুমি আগের দিনে আসনি কেন? কি তাফসির মাহফিল দেখলা? তো চাঁপাইনবাবগঞ্জের আর যারা গিয়েছিল তাফসির দেখতে, ওরা যে এখনো আসেনি, আসাদেরা এরাকে। এর এসআই একক কি দিলাম? নিউটন পার মিটার। যদি সিজিএস একক বলো তখন নিউটন না হয়ে হবে ডাইন, আর এটা হবে সেন্টিমিটার। তাহলে সিজিএস একক, সিজিএস একক হবে ডাইন পার সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন না, কি? ডাইন। কি সব নাম! ডাইন পার সেন্টিমিটার, মনে থাকবে? আচ্ছা, মাত্রা, এর মাত্রা। ওই 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 কথা বলে না। দেখো তো, বলের মাত্রা তোমার জানা রয়েছে। বলের মাত্রা কি স্যার? এম এল /2। তাকে কি দিয়ে ভাগ হয়ে আছে? দৈর্ঘ্যের মাত্রা। তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, এল কেটে গেলে কি থাকলো? m/2। তাহলে এর মাত্রা হলো m/2। ওকে, আমার এবার ছোট্ট একটা কথা বলার রয়েছে। বলো, তোমাদের স্প্রিং ধ্রুবক, ওই যে তুমি বলো, স্প্রিং ধ্রুবকের ওই যে কে এর জন্য একটা সমীকরণ ছিল, কে সমান সমান কত জানো? বলো বলো। হ্যাঁ, ওটা তো ডাব্লু সমান হাফ কে এক্স স্কোয়ার, এফ সমান সমান কে এক্স ছিল না? এফ সমান যদি কে এক্স হয় তাহলে কে সমান কত ছিল? এফ ভাগ এক্স, এফ ভাগ এক্স। তো বল ভাগ সরণ,
বলের একক নিউটন, সরণের একক কি মিটার। তাহলে এই যে দেখছো না বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, এটার একক এবং মাত্রা হবে এই পৃষ্ঠটানের একক এবং মাত্রার অনুরূপ। ঠিক আছে, তাহলে এই স্পেশাল তথ্যটি লিখে রাখবা যে টি অ্যান্ড কে আর সেম in unit and dimension। হয়েছে? শিখেছো স্যার? এবার আমরা একটু গাণিতিক দিকে যেতে শুরু করি। দেখো, যেহেতু তুমি শিখলে পৃষ্ঠটান টি সমান এফ ভাগ এল, তাহলে যে কোনো সময় একক দৈর্ঘ্যের জন্য বল তো পৃষ্ঠটান, আমার অন্য যে কোনো দৈর্ঘ্যের জন্য টোটাল বলের মান হবে এফ সমান সমান টি ইন্টু এল। এটার একটা মিনিং রয়েছে, মিনিংটা মাথার মধ্যে একবার ঢুকাবা। এখন আমার মাথায় যা কাজ করছে তোমার মাথায় সেটা করতে হবে। দেখো, আমি একটি ছোট্ট গাণিতিক প্রবলেম দিই, লিখো। পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার হলে টু মিটার দৈর্ঘ্যে কত বল কাজ করবে? বুঝলেন? 2 মিটার দৈর্ঘ্যে কত বল কাজ করবে। তাহলে বলের যদি সূত্র আমি লিখি এফ সমান সমান টি ইন্টু কে এল। টি এর মান কত? 72 × 10⁻³ এল এর মান কত দিয়েছি? 2। দেন গুণ করলে 72-এর দ্বিগুণ গুণ হয়ে কত হবে? 144 ইন্টু কত হইল? 10⁻³ একক কি দিব? একক কি দিব? হ্যাঁ, নিউটন পার মিটার। তাহলে এটা বল নির্ণয় করছি, অতএব শুধুই কি হবে? নিউটন। বলের একক কি নিউটন পার মিটার? তাহলে খেয়াল করো যে টি এর একক নিউটন পার মিটার আর এল এর একক মিটার। পার মিটার আর মিটার কেটে গিয়ে কি থাকলো? এইখানে কেন গাণিতিক প্রবলেমটি দিলাম, এইখানে দেখো স্পেশালি এক একক দৈর্ঘ্যের জন্য এই পরিমাণ বল কাজ করে। তাহলে আমার দৈর্ঘ্য কিন্তু এখন আর এক একক দিনে দিয়েছি কয় মিটার? 2 মিটার। তাহলে বলের মানটা হবে তার কয় গুণ? দ্বিগুণ। বুঝতে পেরেছ? এটা যদি এবার মিটারে আমি এত বড় দৈর্ঘ্য দিলাম তাই বড় একটা মান পেলাম, কিন্তু মিটারে না দিয়ে যদি এবার সূক্ষ্ম একটা দৈর্ঘ্য দিই মিলিমিটার, তাহলে বলের মান আরও কি হবে? কম হবে। সো এই টাইপের তাহলে একটা গাণিতিক প্রবলেম যদি আমরা দেই, লিখো পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার। মান এবং এককটি মুখস্থ রাখবে, বিকজ এটা হচ্ছে পানির জন্য বিশুদ্ধ অবস্থায় আদর্শ মান। হ্যাঁ, টেম্পারেচার রুম টেম্পারেচার, যদি টেম্পারেচার বাড়ে তখন এটা কমবে পৃষ্ঠটান। এই টেম্পারেচার বাড়লে অণুগুলো পরস্পর থেকে একটু কি হবে? ঢিলা হবে তো, মুক্ত হবে তো, তখন এই টানের মানটা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা। তো পানির পৃষ্ঠটান এত হলে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে কত বল কাজ করবে? পারবে না? প্রত্যেকেই পারা উচিত।
তাহলে এই বলের মানটা হবে অলওয়েজ একক দৈর্ঘ্যের জন্য বলকে বলবো পৃষ্ঠটান, আর অন্য যে কোনো অ্যামাউন্টের দৈর্ঘ্য হলে সেই দৈর্ঘ্যটুকু আমি কি করে দেব, গুণ করে দেব। হ্যাঁ, আচ্ছা, তাহলে 72 × 10⁻³ আর এল এর মান কিসে নিবা? হ্যাঁ, কারণ এখানে নিউটন পার মিটার আছে। এখন নিউটন পার মিটার আর ওরে দিলে সেন্টিমিটার, তখন সেন্টিমিটার আর মিটার ঝগড়া করবি, বলবে না এভাবে আমরা থাকবো না। বুঝছো? কি করতে হবে? দুটোরে মিটারে নিতে হবে। এটারে মিটারে নিলে কত হবে ভাই? 100 দিয়ে ভাগ 0.025 গুণাও, মানে গুণ করো, কত হবে? 1.8 ইন্টু এত নিউটন। আচ্ছা, সেন্সটা কি ঢুকেছে? যে একক দৈর্ঘ্যের জন্য স্পেশালি বল টি, তাহলে অন্য যে কোনো দৈর্ঘ্যের জন্য বলের মানটা হয়ে যাবে ওই দৈর্ঘ্য দিয়ে গুণ দিয়ে হবে মোট বল। হ্যাঁ, এবার তোমাদের আরও একটা জিনিস শেখানো রয়েছে। জিনিসটা কি? আচ্ছা, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এটার আগেও এই যে এটা দেখলা, একটা বিশেষ প্রবলেম দেখাই। এই বিশেষ প্রবলেমটা হচ্ছে, এটা ধরো পানি, এই পানির মধ্যে তোমরা কি একটা ছিল সোনার কন্যা গান শুনেছ? হ্যাঁ, ওই সোনার কন্যার চুলের রং কীরকম? হ্যাঁ, মেঘ বরণ কেশ, মানে অতটা কালো ছিল না, মেঘের মতো হালকা কালো। বুঝছো? হ্যাঁ, নাকি ঘন অন্ধকার মেঘ? কেন যে এরকম টাইপের একটা উপমা দিল জানি না, বলতেই তো পারতো যে অমাবস্যার মতো কেশ। আমরা হ্যাঁ, আচ্ছা যা হোক, ওটা বাদ দাও। তবে এখানে একটা বিষয় বলি, পানিতে ছুঁচ পড়ে থাকবে, আর ওই ছুঁচ তোলার জন্য প্রায় কাজ করার গাণিতিক প্রবলেম দিবে পৃষ্ঠটানে। আমি বুঝি না যে কীভাবে পানিতে একটা ছুঁচ পড়ে থাকে, কে সে যে সেলাই করতে করতে ছুঁচ ফেলে দেয়। শুধু মনে রাখবা যে এইখানে যদি একটি এরকম ছুঁচ পড়ে থাকে, হ্যাঁ, এই ছুঁচের কিন্তু একটা ওজন আছে। সেই ওজন যদি ডাউনওয়ার্ড হয়, অর্থাৎ ভূকেন্দ্রের দিকে হয়, ওজনকে লিখলাম ডব্লিউ। এই ছুঁচকে পানির পৃষ্ঠ থেকে টেনে তুলবা উপরের দিকে। উপরের দিকে পানির পৃষ্ঠ থেকে তোলার জন্য যদি কাজের মান হয় ইউ, তাহলে মনে রাখবা যে এর তো একটা দৈর্ঘ্য আছে না? এই দৈর্ঘ্যটুকুকে আমি বললাম এল। তাহলে নিচের দিকে তার আরও একটা ফোর্স কাজ করছে, পৃষ্ঠটানজনিত বা যেখানেই থাকুক স্পর্শক বরাবর। সেই পৃষ্ঠটানজনিত বল যদি হয় এফ, সেই এফের মানটা স্পেশালি হওয়ার কথা ছিল টি ইন্টু এল। বাট এইরকম ছুঁচগুলো যখন পানিতে পড়ে থাকবে, তখন এটার বিবেচনা করা হয় যে এদিকে যে ফোর্স দিচ্ছে এর দুটো লেয়ার, উপরের আবার নিচের, উপরের এবং এই পুরো বডিটার। বুঝো, ছুঁচটা পানিতে এভাবে পড়ে আছে, তাহলে পরে নিচের লেয়ার আছে আবার উপরের লেয়ার আছে, ঠিক আছে? তাহলে নিচের লেয়ারের জন্য পৃষ্ঠটান টি, আবার উপরের লেয়ারের জন্য পৃষ্ঠটান টি। অতএব তাকে যখন টেনে তুলবা, তখন যে মোট বল লাগবে সেটা হলো এই পৃষ্ঠটানের কয় গুণ? দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। তাহলে হবে 2t। বোঝা গেল? আলটিমেটলি এর পৃষ্ঠটান কত হয়ে গেল? 2t। এবং সব সময়ের জন্যই এই ছুঁচ তোলার সময়ে কাজ হিসাব করবা 2t ইন্টু এল। আন্ডারস্ট্যান্ড? আর যদি বলা হয় যে তাহলে 2t ইন্টু এল, এটা হলো নিচের দিকের এ একটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বল স্পর্শ, আর নিচের দিকে ফোর্স কি বলেছি? ওজন। দেন আলটিমেটলি টোটাল যদি বল বলো নিচের দিকে, মোট বলের পরিমাণটা হবে পৃষ্ঠটান আর ওজন। তারপরে তাকে টেনে তোলার জন্য এবার কত ফোর্স দেয়া লাগবে? মিনিমাম এই পৃষ্ঠটান আর ওজন বলের সমান। হ্যাঁ, যদিও এই ওজনটা কাউন্ট খুব কম করে, এটারে ইগনোর করে। তো এটা ইগনোর করলে এটা আবার ইগনোর করতে কি সমস্যা? আলটিমেটলি সব ইগনোর করে আমরা কোনো অঙ্ক করব না, রেখে দেবো। হ্যাঁ, শুধু লিখে দেবো অ্যান্সারে অল ইজ ইগনোরড, নাকি অল আর ইগনোরড? অল আর
ইগনোর। হ্যাঁ, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এখানে যদি পারফেক্টলি কনসিডার করো, লিখিত গাণিতিক প্রবলেম করো বুয়েটে, তাহলে অবশ্যই পৃষ্ঠটানজনিত বল দিবা, আবার ওজন বলও দিবা। আন্ডারস্ট্যান্ড? এখন ওজন বের করার জন্য যদি ভর না দেয় তাহলে আর সেটা করতে পারবা না। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট পড়ানোর কাজটা তাহলে আজকে আর না করি, তোমাদের একদমই ছুঁই ছুঁই সময়।